শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের চমক চেন্নাইন এফসির প্লেয়ারকে সাইন করিয়ে নিল। দুর্দান্ত জয় পেল কিন্তু মোহনবাগান। জামশেদপুরও কিন্তু হারিয়ে দিল ইন্টার কাশিকে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল এর ডবল হেডার ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। হেভি দুটো ম্যাচ হয়েছে, সেই নিয়ে আলোচনা তো অবশ্যই রয়েছে। সাথে ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ ছিল, ইস্টবেঙ্গলের নতুন সাইনিং নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, বিকেল 5টায় মোহনবাগান সুপার জায়েন্ট তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির সঙ্গে, যেটা কার্যত রসগোল্লা ডার্বি। কারণ বাংলা আর ওড়িশার খেলা মানেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাই। যদিও আজকে একতরফা লড়াই করেছে মোহনবাগান, তারা কিন্তু রীতিমতন ওড়িশা উপকূলে ঝড় এনে দিয়েছিল। হ্যাঁ, গোলের ঝড়। আজকে জেমি ম্যাকলারেন ঝড় উঠেছিল, যেই ঝড়ে কিন্তু ওড়িশা পুরোপুরি কুপোকাত। ওড়িশা অন পেপার বহুগুণ পিছিয়ে ছিল মোহনবাগানের তুলনায়, সেটা আমরা জানতাম। আজকে লক্ষ্য ছিল 3 পয়েন্টের থেকেও গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া। সেই কাজটাই কিন্তু সের্জিও লোবেরা অ্যান্ড কোম্পানি খুব ভালোভাবে করেছে। আজকে 5-1 গোলে মোহনবাগান জিতেছে। জেমি ম্যাকলারেনের কাছ থেকে আমরা হ্যাট্রিক শুধু নয়, তার সাথে সাথে 4টে গোল কিন্তু ম্যাকলারেন করলো, একটা অ্যালবার্টো করলো আর একটা রহিম আলী করলো। তো ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, যেরকমটা মোহনবাগানের লাইন আপ নিয়ে বলেছিলাম, সম্পূর্ণ একই লাইন আপ কিন্তু মোহনবাগান নামিয়েছিল। লোবেরা প্রথম থেকেই অ্যাটাকের জন্য আপ ফ্রন্টে 3জন অস্ট্রেলিয়ান অজি প্লেয়ারকে চাইছিল, সেখানে ম্যাকলারেন, কামিংস এবং ডিমি আপ ফ্রন্টে শুরু করেছিল এবং তাদের যুগলবন্দি কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম। প্রথমে যে গোলটা আসে সেক্ষেত্রে কিন্তু ডিমি পেট্রাটোস একটা ভালো বল সুভাশিসের জন্য রাখে এবং সুভাশিস বোসের ক্রস, সেখান থেকে কিন্তু ম্যাকলারেন 14 মিনিটের মাথায় প্রথম গোলটা হেড দিয়ে করে। তারপরে 24 মিনিটের মাথায় লিস্টন ভালো বল রেখেছিল, লিস্টনকেও বলটা খুব সম্ভবত মনে হচ্ছে ডিমি দিয়েছিল, সেখানে লিস্টন কিন্তু ভালো বল রাখে, সেখান থেকে ম্যাকলারেন আরও একটা পারফেক্ট ফিনিশিং, যাকে বলে একদম পারফেক্ট বক্স স্ট্রাইকার, সে সুন্দর পজিশন নিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে গোল করে এবং সেখানেই কিন্তু মোহনবাগানকে 2-0 এগিয়ে দেয়। আমরা অপেক্ষা করছিলাম যে হ্যাটট্রিকটা আসবে কবে, কারণ লাস্ট ম্যাচেও আমরা দেখেছিলাম ম্যাকলারেন জোড়া গোল করেছিল, হ্যাটট্রিকটা সে পায়নি। তো আজকে কিন্তু হতাশ করেনি ম্যাকা, সেখানে কিন্তু অ্যাডেড টাইমে এসেই সে হ্যাট্রিক করে, সেখানেও কিন্তু আবার লিস্টন খুব সম্ভবত তাকে অ্যাসিস্ট করেছিল, সেখান থেকে কিন্তু গোল পেয়েছিল ম্যাকা এবং সেখানে হ্যাট্রিকটা ফার্স্ট হাফেই কমপ্লিট করে নেয় এবং সেই জায়গাতে কিন্তু রহিম আলী আজকে কিন্তু একটা গোল করেছে। মোহনবাগানের ডিফেন্সে কিন্তু মেহতাব একটু নড়বড়ে ছিল, সেই জায়গায় কিন্তু প্রেস করে রহিম আলী একটা মাত্র গোল ম্যাচের 43 মিনিটের মাথায় করে এবং পরবর্তী সময় গিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম যে অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু একটা গ্রাউন্ডার শট, লং ডিস্টেন্স শট ছিল, সেই শট থেকেও গোল পায় এবং তৎক্ষণাৎ রহিম আলী তো আবার গোলও করে দিয়েছিল। এবং সেকেন্ড হাফে কিছুটা বেটার কিন্তু ওড়িশা করেছে বলতে হবে, মিডফিল্ডে বেশ কয়েকটা চেঞ্জ করে তারা খেলাটা ধরার চেষ্টা করেছিল এবং সেখানে তারা সেকেন্ড হাফে কিছুটা হলেও মোহনবাগানকে আটকে রেখেছিল। কারণ ফার্স্ট হাফেই যেখানে এত বড় রেজাল্ট হয়ে গিয়েছিল, সেখানে সেকেন্ড হাফে মোহনবাগানকে কীভাবে থামাবে সেই পরিকল্পনায় কিন্তু ওড়িশা সফল এবং সেই জায়গাতে ম্যাকলারেনকে আজকে আটকানোর কোনো রকম অস্ত্র ছিল না। সেখানে ম্যাকলারেন ম্যাচের 88 মিনিটের মাথায় এসে আরও একটা গোল করে। 5 গোলে কিন্তু আজকে মোহনবাগান তাদের 5 স্টার পারফরমেন্স পরপর ব্যাক টু ব্যাক ম্যাচে হলো এবং তারা 4 ম্যাচে পৌঁছে গেল 12 পয়েন্টে। টেবিল টপে, শুধু টেবিল টপ নয়, তারা কিন্তু করে ফেললো 4 ম্যাচে 14টা গোল হজম করেছে মাত্র 2টো, তাদের গোল ডিফারেন্স +12, যেটা কার্যত 3 পয়েন্টের সমান। অসাধারণ কিন্তু আজকে ম্যাচ হয়েছে এবং ম্যাকলারেনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কেন সে এত বড় মানের প্লেয়ার, এলিক কাঁপানো প্লেয়ার, আজকে কিন্তু সে নিজের জাত চেনালো এবং নিজে এই যে 4টে গোল, এর আগে মনে হচ্ছে 3টে গোল আরও ছিল, টোটাল 7টা গোল করে ফেললো। গোল্ডেন বুটের রেসে সব থেকে এগিয়ে কিন্তু ম্যাকলারেন, ইউসুফ এজেজারি 4টে গোল ছিল, কিন্তু ইউসুফ তো লাস্ট 2টো ম্যাচে আর গোল পায়নি। তো এই জায়গাতেই অস্কার এবং লোবেরার মধ্যে পার্থক্য আমরা দেখতে পেলাম। আজকে যখন জেমি ম্যাকলারেন হ্যাট্রিক করে ফেলেছে, তারপরও ম্যাকলারেনকে মাঠে রেখেছে, কারণ সে আজকে ফর্মে রয়েছে, সে যেখানেই চান্স পাচ্ছে সেখান থেকে গোল করার চেষ্টা করছে। আর যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে এজেজারি সে 2টো ম্যাচে 2টো করে গোল করেছে এবং যখন
তাকে রাখার মাঠে প্রয়োজন ছিল, শেষ পর্যন্ত খেলানোর প্রয়োজন ছিল। শেষ ম্যাচে যখন গোল আসছিল না জামশেদপুরের বিরুদ্ধে, তখন তাকে তুলে নেওয়া হলো। এটাই তফাৎ। একটা যে অ্যাটাকিং মাইন্ডের কোচ, তার সবসময় লক্ষ্য থাকবে আপফ্রন্টে একটু বেশি অ্যাটাকারদের খেলাবো, যেটা কিন্তু আজকে প্রথম থেকে লোবেরা করেছে এবং লোবেরা সেই জায়গাতে সফল। ম্যাকলারেনের আজকে 4টে গোল এবং রসগোল্লা ডার্বি কিন্তু মোহনবাগান জিতে পয়েন্ট টেবিলে কিন্তু রাজত্ব শুরু করে দিল। কারণ এই জায়গাতে ধরতে গেলে অন্য দলগুলোকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। এবং এর পরের ম্যাচগুলো মোহনবাগানের জন্য তুলনামূলক একটু কঠিন ম্যাচ হবে, যেখানে কিন্তু মুম্বাই রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, পরপর অ্যাওয়ে ম্যাচ তাদের বেশ কয়েকটা খেলতে হবে, জামশেদপুর রয়েছে। তো সেই ম্যাচগুলোতে মোহনবাগান কীরকম করে সেই দিকেও এরপরে অবশ্যই নজর থাকবে। এবং নজর ছিল আজকে আইএসএলের দ্বিতীয় ম্যাচে, যেই ম্যাচটা গোয়া এবং ইস্টবেঙ্গল সমর্থকরা চাইছিল ম্যাচে যেন জামশেদপুর পয়েন্ট নষ্ট করে, ম্যাচে যেন ড্র হয়, তাহলেই সবথেকে ভালো রেজাল্ট হবে দুটো দলের জন্য। কিন্তু না, সেখানে জামশেদপুর আজকে 19 মিনিটের মাথায় ভিনসি ব্যারেটো ডাইরেক্ট রেড কার্ড পায়। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত ছিল, তার অনেকটা পাটা মাথার উপরে প্রায় ছিল, তো সেখান থেকে সঠিক সিদ্ধান্ত ছিল। তারপরেও পুরো অ্যাডেড টাইম 90 মিনিট কভার করে দিল। এই 10 জন যে তারা খেলছে কখনোই মনে হয়নি। হ্যাঁ, ইন্টারকাসি দেখে বোঝা গেল তারা একদম সাদা মাটা দল, কারণ তারা যে প্রথম 3টে ম্যাচ খেলেছিল তারা সেখান থেকে পয়েন্ট এনেছিল, তারা ম্যাচ হারেনি। আর আজকে তারা যে কতটা চাপে পড়তে পারে সেটা কিন্তু দেখা গেল। হ্যাঁ, আমরা হাবাসকে কোনোভাবেই দোষারোপ করতে পারবো না, কারণ এবছর সেই রকমভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের পায়নি, যা হোক করে একটা দল গঠন করতে হয়েছে। তবুও কিন্তু তারা চেষ্টা করছিল, যেখানে জামশেদপুর যখন 10 জনে হয়ে যায়, জামশেদপুরের কোনো ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেই। জামশেদপুরের লক্ষ্যই ছিল ম্যাচ জিততে হবে, গোল করতে হবে। টোটাল জামশেদপুর শট করেছে 14টা, 3টে শট অন টার্গেট। ইন্টারকাসিও 14টা শট করেছে, শট অন টার্গেট ছিল 3টে। কিন্তু বল কন্ট্রোল জামশেদপুরের কাছে ছিল, 55% বল কন্ট্রোল নিয়ে তারা খেলেছে এবং তারা কিন্তু একটা গোল পেয়ে যায় স্টিফেন এজে। আরও একটা খুব ভালো ডেলিভারি ছিল মাধি তালালের, এবং সেখানে স্টিফেন এজে হেড দিতে ওঠে, হেড হয় না, গায়ে বল থেকে ভাই ইন্টারকাসির গোলে জড়িয়ে যায় বল, এবং সেখান থেকে কিন্তু লিড পেয়ে যায় জামশেদপুর। তারপরে জামশেদপুর যেভাবে খেললো অসাধারণ। শেষের দিকে হয়তো অঘটন ঘটে যেতেও পারতো। একটা ইন্টারকাসির শট কিন্তু নিশ্চল চন্দনের হেড কিন্তু গিয়ে পার পোস্টে লেগে ফিরে আসে এবং গোলের তলায় যে অসাধারণ অ্যালবিনো গোমসকে আজকেও আমরা দেখতে পেলাম। তো আজকে কিন্তু জামশেদপুরও ম্যাচ জিতে গেল, তারাও কিন্তু এখনও পর্যন্ত আনবিটেন রইল এবং তারাও আজকে ম্যাচ জিতে কিন্তু পয়েন্ট টেবিলে যথেষ্ট ভালো তারা পজিশানে চলে গেল, কারণ তারা তো সেকেন্ড পজিশানে ছিল এবং তারা টেবিলে কিন্তু যথেষ্ট উন্নতি করলো। তারা গোল ডিফারেন্স খুব বেশি না হলেও তারা যে পরপর পয়েন্ট পাচ্ছে, 12 পয়েন্ট নিয়ে তারা কিন্তু মোহনবাগানের তলায় থাকলো, এবং গোয়া এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু 3 এবং 4 নম্বর পজিশানে রইল। তো এই ম্যাচগুলো কিন্তু আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে নিঃসন্দেহে বলতেই হয়। এবং এর সাথে সাথে আজকে ইস্টবেঙ্গলেরও ম্যাচ ছিল, যেখানে ইস্টবেঙ্গল পরপর ম্যাচ হেরে আজকে খেলতে নেমেছিল পাঞ্জাব এফসির সঙ্গে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের। আমি বলবো আর ইস্টবেঙ্গলকে খেলতে হবে না, নাভি মুম্বাই থেকে টিম নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসুক, কারণ এত জঘন্য পারফরমেন্স রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে আমি এই প্রথমবার দেখছি যে ইস্টবেঙ্গল এতটা খারাপও করতে পারে। হ্যাঁ, এই জায়গাতে কেন বিনো জর্জকে এখনও পাঠানো হয়নি আমার মাথায় আসছে না। বিনো জর্জ ইস্টবেঙ্গলের সিনিয়র দলে তার ভূমিকা একদম জিরো রয়েছে, কারণ বিনো জর্জের কোনো কথাই চলে না। সিনিয়র দলে অস্কারের কথা চলে, তার সহকারী কোচদের কথা চলে, বিনো জর্জের কোনো দরকার নেই। বিনো জর্জ যাক, এই ডেভেলপমেন্ট প্লেয়ারগুলোকে তৈরি করুক। ভাই কি জঘন্য পারফরমেন্স, কি জঘন্য ফুটবল, কোনো রকম প্লেয়ারদের বোঝাপড়া নেই। প্লেয়ারগুলো নো ডাউট কোয়ালিটি প্লেয়ার, সেই নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাদের একটা যে টিম কম্বিনেশন সেটা কিন্তু গড়ে তুলতে পারেনি ইস্টবেঙ্গলের এখন যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কোচ রয়েছে অর্চিজমানদা, একদমই সেটা করতে পারছে না। বিনো জর্জকে ইমিডিয়েটলি দরকার। আজকেও কিন্তু 2-1 গোলে ইস্টবেঙ্গল হেরে গেছে। তো ইস্টবেঙ্গল হারবে তো এটা জানা ছিল, তো আজকেও আবার হেরেছে, আর কিছু বলার নেই। এর সাথে সাথে ইস্টবেঙ্গল যেটা ভালো কাজ করেছে, শেষ মুহূর্তে গিয়ে একটা ট্যালেন্টেড প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। প্লেয়ারটা হচ্ছে 20 বছর বয়সী একজন কেরালার ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার হিসাবেই বলা যেতে পারে, সানু। তো তাকে কিন্তু সাইন করিয়েছে, যে কিন্তু এর আগে চেন্নাই এফসির হয়ে খেলেছে, কেরালার অনূর্ধ্ব 20 দলের সদস্য ছিল এবং সেখানে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিনিধিত্ব করেছে, এবং চেন্নাই এফসির বয়সভিত্তিক দলে কিন্তু বেশ কিছু লোকাল টুর্নামেন্টও সে জিতেছে, এবং নো ডাউট কোয়ালিটি একজন মিডফিল্ডার কিন্তু সাইন করিয়েছে ইস্টবেঙ্গল। ভবিষ্যতে কিন্তু এই প্লেয়ার ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম, এবং তাকে যেরকম পোটেন্সিয়াল রয়েছে, সে যদি সিনিয়র দলেও পরবর্তী সময় আসে অবাক হওয়ার কিছু নেই। এই প্লেয়ারের সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল কমপ্লিট আজকে করে নিয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।